হ্যালো এভরিওয়ান, শুরু করছি হৃদয়ের আমার পত্র পর্ব 4। লিখেছেন DRM সোহাগ, পাঠে আমি ইভা। এরই মধ্যে ভেতর থেকে সোহাগ দ্রুত বাইরে এসে সোহাদের দিকে তেড়ে যায়। অয়ন দু হাতে আটকে নেয়। সোহাগ রাগে চিৎকার করে বলে, কোথায় রেখেছিস আমার মৌকে? বল বল, আমার মৌকে কোথায় রেখেছিস? সোহাদ অবাক হয়। মৌ তো ভেতরে ছিল। নেই ভেতরে। এগিয়ে গিয়ে বলে, বিশ্বাস কর, তোর বউকে আমি ও ঘরেই রেখেছিলাম। ইমন পাশ থেকে বলে, আর যাই হোক, এই মানুষের মতো দেখতে শয়তানটাকে বিশ্বাস করিস না সোহাগ। সোহাগ তেড়ে যায় ইমনের দিকে, অতঃপর বলে, তুই আমার বন্ধুর কানে আমার নামে বিষ ঢালছিস কেন? ইমন সোহাগকে ধাক্কা দিয়ে বলে, যে পুরো বিষে ভরা তার ব্যাপারে নতুন করে কি বিষ ঢালবো আমি? সোহাগকে বন্ধু ভাবা বন্ধ কর দয়া করে। তুই একটা জানোয়ারের চেয়ে অধম। সোহাগের পাশে দাঁড়ানোর যোগ্যতা তোর নেই। সোহাগ হেসে বলে, ওর উপরে ওঠার যোগ্যতা আমার আছে, কারণ ও নিজেই আমায় উপরে উঠিয়ে রাখে, শুধু স্বীকার করে না। সোহাগ অয়নকে ধাক্কা দিয়ে সোহাদেরকে একটি ঘুষি দেয়। সোহাগ স্বাভাবিকভাবে নেই। তার জীবনে সে সোহাগের হাতেই সবচেয়ে বেশি মার খেয়েছে। তার বাবা মায়ের হাতেও এত মার খায়নি। না, বাবা মায়ের হাতেও খেয়েছে। মায়ের হাতের মারে বোধহয় কিছুটা ভালোবাসা মিশে থাকতো, তবে তার বাবার মারে শুধু নির্যাতন থাকতো। আর সোহাগের মারগুলো কখনো সে সব সময় ভালোবাসা খুঁজে পায়, কখনো সে ভালোবাসা অভিমানে মিশে থাকে, কখনো রাগ করে, কখনো বা শাসন। সোহাগ হিসিয়ে বলে, তুই আমার মুখে যদি একটা আঁচো দিয়ে থাকিস তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। এরই মধ্যে সোহাগের ফোনে কল আসে। সোহাগকে ধাক্কা দিয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে। হাত লেগে লাউড হয়ে যায়। ওপাশ থেকে পরিচিত কণ্ঠে ভেসে আছে, সোহাগ বাবা, কোথায় তুমি? বউকে বাঁচাতে আসবে না? এসো এসো, দেরি করো না একদম, তাহলে কি না কি হয়ে যায়। সোহাগ চিৎকার করে বলে, আশরাফ, তোকে আমি ছাড়বো না। ওপাশ থেকে আশরাফ রহমান হেসে বলে, আগে নিজের বউকে ছাড়া, তারপর আমায় ছাড়ার কথা ভাববে। সোহাগ রাগে হাতের ফোন ছুঁড়ে ফেললো। সোহাদের দিকে এগিয়ে গিয়ে আরেকটা ঘুষি মারলো মুখে। চোখ থেকে পানি গড়ায়। সে কেন এই অমানুষটার সাথে বন্ধুত্ব করেছিল? এ আশরাফের হাতে তুলে দিয়েছে তার বউকে। শত্রুর হাতে যখন নিজের সবচেয়ে দুর্বল কিছু থাকে, তখন কি করে সে নিজেকে সামলাবে? হাঁটু মুড়ে বসে পড়ে। সোহাদ এগিয়ে আসে সোহাগকে ধরতে। সোহাগ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সোহাদ অসহায় চোখে চেয়ে থাকে, চোখ জোড়া ঝাপসা হয়। ইমন অয়ন এসে সোহাগকে ধরে বলে, ভাই চল, আশরাফ রহমানকে খুঁজে পাওয়া ব্যাপার না, এভাবে বসে থাকলে ও আরো সুযোগ পেয়ে যাবে। সোহাগ মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো, তার মৌ যেন ঠিক থাকে। সে তার মৌকে রেখে আর কোথাও যাবে না। ভীষণ অসহায় লাগছে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল। ইমন তাদের অফিসের নাম্বার ট্র্যাক করার জন্য পাঠিয়ে দিয়েছে। এদিকে সোহাগ কপালে ভাঁজ পড়ল। সে তো ওই মেয়েকে ঘরেই রেখেই বাইরে এসেছিল, তাহলে সে এখান থেকে গেল কি করে? পিছন দিক দিয়ে নিয়ে গিয়েছে। রাগ হলো। সে সোহাগদের সাথে না গিয়ে তার গাড়ি নিয়ে দ্রুত কোথাও রওনা হলো। জায়গাটা আশরাফ রহমান নিজেই মেসেজ করে পাঠিয়েছে সোহাগের ফোনে। সে কি করবে কে জানে। সোহাগের মাথায় খেলছে না। জায়গাটায় পৌঁছে দ্রুত বাইক থেকে নামলো সোহাগ। আশেপাশে তাকালো। মাথা পুরো অকেজো হয়ে লাগছে। এখানে জায়গাটা কেমন ফাঁকা। সোহাগের চোখ টলমল করে ওঠে। ভয়ে হৃৎপিণ্ড কেমন কাঁপছে। হঠাৎ সোহাগের ফোনে কল আসে। সোহাগ কাঁপা হাতে ফোন রিসিভ করে। ওপাশ থেকে হাসি হাসি কণ্ঠে ভেসে আছে কিছু কথা। বউকে নিবি? বউকে নিতে আমার বিছানায় আসতে হবে। আসতে পারবি নাকি লোক পাঠাবো বাবা? সোহাগ ডান হাত মুঠিবদ্ধ করলো। মাথা গরম করতে চায় না, কিন্তু নিজের বউ, নিজের ভালোবাসা, নিজের অপরিচিতা নামে এসব শুনলে কার মাথা ঠিক থাকে? চিল্লিয়ে বলে ওঠে, তোর গলা কাটা আমার হাতেই লেখা আছে আশরাফ। এই জন্যই আমার কথা কানে না নিয়ে নিজের মর্জি মতো চলছিস। ওপাশ থেকে আশরাফ রহমান গলা দুলিয়ে হেসে বলে, কৌতুক সুরে বলে, তোর বউ আমার বেডরুমে, তাও তেজ কমে না। টেস্ট করব তোর বউকে আজ। আজ তোর তেজ কমাবো। সোহাগ রাগে হাতে ফোন ছুঁড়ে মারলো। দৌড়ে বাইক নিয়ে স্টার্ট দিল। এই লোকেশন যে ভুল সোহাগ তা বুঝেছে।
এদের বিভ্রান্ত করেছে এই লোকেশন দিয়ে। ইমন সোহাগের ফোনটা কুড়িয়ে পকেটে ভরে নেয়। এরপর সে আর অয়ন তাদের গাড়িতে উঠে সোহাগের পিছু পিছু গাড়ি স্টার্ট দেয়। সোহাগ বুঝতে পেরেছে এই আশরাফ কোথায় আছে। আশরাফকে তার রগে রগে চেনা আছে। তার সাথে আশরাফ টিকতে পারেনি কখনো, আর না তো আজ পারবে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার অপরিচিতার মুখটা ভেসে উঠে চোখের সামনে, বিড়বিড় করে, আমার পাখি, আমি তোমায় ঠিক বাঁচিয়ে নেব ইনশাল্লাহ। আর একটুখানি ধৈর্য ধরো। মৌয়ের শরীর কাঁপছে। এ কোথায় এনেছে তাকে এই লোক? সোহাগের সাথে কথা বলল তারই সামনে। কি হচ্ছে তার সাথে এসব? লোকটা হেসে এগিয়ে আসে মৌয়ের দিকে। মৌ আল্লাহকে ডাকছে। লোকটা এগিয়ে মৌ এর মুখ থেকে কাপড় সরাতে চায়। মৌকে এখানে এনেছে ওই গোডাউন থাকা মেয়েদের সাহায্য নিয়ে। সে নিজের গায়ের শক্তি অন্য কাজে ইউজ করতে চায় না। এই মেয়ে কম ছটফট করেনি। এখনো যতই ছটফট করুক, সে সব সামলে নিবে। এগিয়ে গিয়ে মৌ এর মুখ থেকে কাপড় সরাতে চায়। এই সময় দরজায় ধূপধাপ আওয়াজ হয়। অনবরত একটা ডাক ভেসে আসে, বাবা দরজা খোলো। ইটস আর্জেন্ট বাবা। আশরাফ রহমান বিরক্ত হলো। এই সময় ছেলের আগমন বিরক্ত লাগলো। সে এই মেয়েকে লুকিয়ে এনেছে এখানে। তার ছেলে যদি জানে এটা সোহাগের বউ, তাহলে এই মেয়েকে কোন আসমানে রাখবে কে জানে। একে বিছানায় নেওয়া তো দূর, স্পর্শ করবে না। আগে সে নিজের কাজ মিটাক, এরপর ছেলে ডাকে সাড়া দেবে। তার ভাবনার মাঝে সোহাগ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। আশরাফ রহমান হতবম্ব। মৌ ভয়ে কাঁপছে। দুজন নরপশু তার সামনে। লোক দুটোর দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সোহাগ দৌড়ে এসে আশরাফ রহমানের কলার ধরে বলে, এই বাপ, তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া ওকে এখানে নিয়ে আসার? আশরাফ রহমান রেগে বলে, এটা কি ধরনের ব্যবহার তোমার? আমি তোমার বাবা। সোহাগ হেসে বলে, তুমিই তো শিখিয়েছ কেউ যদি নিজে ইচ্ছের বিরুদ্ধে যায় তাহলে তাকে এইভাবে ট্রিট করতে। তোমার শিক্ষাই অ্যাপ্লাই করছি। এরপর সোহাগ আশরাফ রহমানকে ধরেই মৌ এর দিকে তাকিয়ে বলল, এই মেয়ে বসে আছো কেন? যাও বাইরে, পালিয়ে যাও। মৌ অবাক হয়। এই ছেলেটা তো তাকে কত বাজে বাজে কথা বলেছিল, ভাবলেই গা গুলায়। এখন আবার নিজেই পালাতে বলছে। এত ভাবনা রেখে বসা থেকে উঠে পড়ে। এলোমেলো পায়ে দ্রুত হেঁটে রুমের বাইরে যেতে থাকে। যদিও পায়ে ভীষণ ব্যথা পায়, তবে এই নরক থেকে সে বেরোতে চায় যে কোনোভাবে। আশরাফ রহমান ছেলের থেকে নিজেকে ছাড়াতে চায়। রেগে বলে, সোহাগ, তুমি এটা ঠিক করছো না। সোহাগ আরো শক্ত করে তার বাবার কলার চেপে ধরে বলে, এটা সোহাগের বউ, বুঝেছ তুমি? চোখ তুলে তাকাবে না ওর দিকে। ভুলেও ওদের ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। আশরাফ রহমান অবাক হয়ে বলল, একটা বাইরের ছেলের জন্য নিজের বাবার সাথে এরকম করছো তুমি? সোহাগ রেগে বলে, তুমি শুধু নামে বাবা, কাজে নয়। আর সোহাগ বাইরের কেউ নয়। ওর নামে বাজে কথা আমি সহ্য করব না, এটা তুমি খুব ভালো করেই জানো। তাই আমাকে রাগিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরো না। আশরাফ রহমান উপাহের হাসি হেসে বলল, মানুষ মেয়েদের জন্য পাগল হয়, আর তুমি এমন এক বন্ধুর জন্য পাগল। এমন একজনকে নিজের পরম বন্ধু ভাবো যে তোমার দু পয়সার মূল্য দেয় না, বিন্দু মাত্র পরোয়া করে না, আপন ভাবে না, উল্টো তোমায় চিরশত্রু ভাবে। আহাদ আনমনা হলো। এর উত্তর তার কাছে নেই। আশরাফ রহমানকে ছেড়ে তবুও কোনো রকম বলল, আমি তো ভাবি আপন। দ্যাটস এনাফ। তোমাকে এত মাথা ঘামাতে কে বলেছে আমাদের ব্যাপারে? তুমি এসবে নিজেকে জড়াবে না। সোহাগের আশেপাশে যেন তোমায় না দেখি আমি। আগেই বলেছি, এখনো বলছি। আশরাফ রহমান হেসে বলে, তা যে ফুলটাকে বাইরে পাঠালে, কোথায় পাঠালে? বাইরে আমার লোক আছে, ও মরবে। তোমার বন্ধুর তেজ আমি কমিয়ে ছাড়বো। সোহাদের মাথায় কিছু খেললো। আশরাফ রহমানকে ধরতে গিয়েও ধরল না, দৌড়ে বাইরে গেল। এটা তো তার মাথায় ছিল না। আশরাফ রহমান কাউকে কল করে ওপর পাশের ব্যক্তিকে কিছু বলল। অতঃপর বলে কল কেটে শরীর দুলিয়ে হাসতে লাগলো। শত্রুকে ভাঙতে দেখবে আজ। এই ছেলে তাকে বহুত জ্বালিয়েছে। যদিও মেয়েটাকে বিছানায় নেওয়ার বড্ড ইচ্ছে ছিল, শত্রুর পছন্দের ফুল কি না নিজের ছেলে বেচতে দিল। নো প্রবলেম, মেয়ে তো অনেক পাবো, কিন্তু সোহাগকে ভাঙার জন্য এই মেয়েটাকে দুনিয়া থেকে বাই বাই করে দেওয়াটা খুব দরকার।
এই ভেবে আবারও হাসতে লাগলো। একটু পর পকেট থেকে ফোন বের করে সোহাগের নাম্বারে কল করে বলে, তুই যেখানে এসেছিস একদম ঠিক গন্তব্য। তোর বুদ্ধির তারিফ করি। বউ কোথায় শুনবি না? সোহাগ ঢোক গিলল, বুকের স্বাভাবিক কাঁপন হচ্ছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, তবুও শক্ত কণ্ঠে বলে, আমার বউ কোথায়? আশরাফ রহমান হেসে বলে, তবুও তেজ কমেনি। এভাবে বললে হবে না, আমায় বলার মুড হচ্ছে না। সোহাগ রেগে চিৎকার করে বলে, বল আমার বউ কোথায়? এত হেসে কি লাভ? যেখানে আমার বউ এর গায়ে একটা আঁচড় লাগলে তোকে সোজা উপরে যেতে হবে। এ পর্যায়ে আশরাফ রহমান একটু ঘাবড়ালেন, তবে পাত্তা দিলেন না। হাসি থামিয়ে বলেন, একটা কালো রঙের গাড়ি আছে রাস্তার পাশে দাঁড় করানো, ওই গাড়িতে আছে, দেখ তো উদ্ধার করতে পারিস কিনা। আশরাফ রহমানের কথা শুনে সোহাগ সাথে সাথে এদিক ওদিক তাকায়। তার থেকে বেশ ভালোই দূরে একটা গাড়ি দেখতে পায়। সোহাগ ফোন কান থেকে সরিয়ে দৌড়ে লাগায় সেদিকে। পিছন পিছন ইমন অয়ন দৌড়ায়। হঠাৎ খেয়াল করে সেই গাড়ির দিকে একটা দ্রুতগামী ট্রাক ধেয়ে আসছে। সোহাগের আত্মার পানি শুকিয়ে যায়, চোখ থেকে পানি গড়ায়। মৌয়ের মুখটা ভেসে ওঠে। তার মৌকে ছাড়া সে থাকতে পারবে না, একটুও থাকতে পারবে না। তার মৌয়ের কিছু হলে সে কি করে বাঁচবে? পায়ের গতি বাড়ে, বুঝতে পারে এটা আশরাফ রহমানের এক চাল। এত বড় গাড়ি, এই গাড়িকে ধাক্কা দিলে তার মৌ বাঁচবে কি করে? টপ টপ করে পানি পড়ে চোখ থেকে। সে এগিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা বুঝি হলো না। ট্রাকটা গাড়ির বরাবর এসে সেই স্থির গাড়িটাকে ধাক্কা দেয়। সোহাগ চিৎকার করে ডাকে, মৌ পাখি! গাড়িটার কাছে এগিয়ে যায়। ট্রাক চালক যে ছিল সে পালিয়ে সোহাগের পায়ের শক্তি কমে যায়, শরীর দুর্বল লাগে। তার মৌয়ের কিছু হয়নি তো? গাড়িটায় খুব বেশি জোরে ধাক্কা না দেয়ায় আহামরি কিছু হয়নি, নয়তো এতক্ষণে উল্টে যেত। তবে গাড়িটা ডান দিকে ঘুরে ৩-৪ হাত দূরে ছিটকে সরে আছে। সোহাগ দ্রুত গাড়ির কাছে গিয়ে দরজা ধরে টানে, খোলে না। চিৎকার করে ডাকতে থাকে, মৌ, এই মৌ! সাড়া পায় না। ডান হাত মুঠো করে গায়ের জোরে গাড়ির জানালার কাছে পিঞ্চ মারে ২ বার। এর ফলে জানলার কাঁচ ভেঙে হাতে কাঁচ ঢুকে রক্তে মাখামাখি হয়ে যায় সোহাগের হাতটা। তার সেই দিকে খেয়াল নেই। ইমন দৌড়ে এসে বলে, সোহাগ, এখানে ভাবি নেই? সোহাগ ইমনের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, তাহলে আমার মৌ কোথায়? ইমন হাত দিয়ে সামনে দেখায়, দেখ তো ওইটা কি ভাবি? সোহাগ সাথে পাশে ফিরে দেখেন, এই বোরখা সে চিনে না, কিন্তু তার মৌ এর পা ফেলা হাব ভাব দেখে বুঝেছে এটা তার মৌ। দিক বিদিক শুকনো হয়ে দৌড়ে যায় সেদিকে। মৌ এর দিকে এবার একটা গাড়ি ধেয়ে আসছে। সোহাগের চোখ থেকে পানি গড়ায়, আল্লাহর কাছে সাহায্য চায়। তার মৌকে তার বুকে ফিরে চায়, খুব করে চায়। বিড়বিড় করে, আল্লাহ, তুমি যেমন আমার অপরিচিতাকে প্রথমবার দিয়েছিলে, এবারে ও আমার বুকে ওকে দিয়ে দাও। রহম করো আল্লাহ, প্লিজ। মৌ এর চোখ বাঁধা, ২ হাত পিছনে বাঁধা। সে আশেপাশে কিছুই দেখতে পারছে না, বুঝতে পারছে না সে কোথায়। কোথা থেকে একটা গাড়ি আসার শব্দ পাচ্ছে। আন্দাজে পা ফেলে কোনো এক দিকে যাওয়ার চেষ্টা করে। পায়ের ব্যথা পেয়ে পা কুঁকড়ে নেয়। কাল রাতে পায়ের ভেতর কাজ ঢুকেছে, আজ সকাল পেরিয়ে যাচ্ছে, অথচ তার পা এখনো সেভাবে উল্টে খালি পায়ে কত জায়গায় হেঁটেছে। কি করবে সে? এভাবে অন্ধের মতো পা ফেলে হাঁটতে চায়, বুঝতে পারে না কোন দিকে যাচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে, আপনি কোথায় সোহাগ? কেন আসছেন না আপনি? আমায় নিয়ে যান না আপনার বুকে, আমায় নিয়ে যান প্লিজ। সোহাগ মৌকে রাস্তার মাঝে এভাবে দেখে, সাথে মৌ এর দিকে একটা কার আসতে দেখে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এটাই তার বাবার প্ল্যান ছিল। দৌড়ে দেয় মৌ এর দিকে। গাড়িটা মৌ এর থেকে আর ১ হাত দূরে। সোহাগ চলন্ত গাড়িকে জোরে লাথি মেরে, ফলস্বরূপ চলন্ত গাড়িটা ছিটকে ডান পাশের দিকে অনেকটা চলে যায়। গাড়ির ড্রাইভার বুঝতে না পারায় ব্রেক কষতে পারে না। চলন্ত গাড়ি গিয়ে একটা গাছের সাথে বাড়ি খায়। ড্রাইভার আহত হয় গুরুতর, কিন্তু সেদিকে সোহাদের খেয়াল নেই। সে দ্রুত মৌ এর দিকে হাত বাড়ালে তার
আরেকটি হাত টেনে মৌকে তার বুকে আগলে নেয়। সোহাগ হাত সরিয়ে নেয়। বুকের বাঁ পাশে কেমন চিনচিন ব্যথা হয়। বাম হাতটা বুকের বাঁ পাশে উঠিয়ে বার কয়েক মালিশ করে। চোখ তুলে তাকায় সামনে। সোহাগের পিঠ দেখতে পায়। তার বুকে আগলে নেয় মৌ। আড়াল হয়ে থেকে যায়। সোহাগের ঠোঁটের কারণে হাসি ফোটে। এরপর ঢোক গিলে উল্টো ঘুরে দাঁড়ায়। সোহাগ মৌকে শক্ত করে জড়িয়ে ধরে। তার দেহে প্রাণ ফিরে যেন। দু চোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। মৌ এর চোখ বাঁধা থাকলেও বুঝতে পারে এটা তার স্বামী। তার স্বামীর গায়ের গন্ধ সে না চিনলে আর কে চিনবে। মৌ দুর্বল কণ্ঠে শব্দ করে কেঁদে দেয়। সোহাগ ভাঙা গলায় বলে, আমার পাখি, এই তো আমি এসেছি তো। মৌ কাঁদতে কাঁদতে কিছু বলতে চায়। কান্নার ফলে কথা বের হয় না। তবুও জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, আপনি কোথায় ছিলেন? আমার ভীষণ কষ্ট হয়েছে। ওরা খুব খারাপ লোক। আমি আপনাকে অনেক ডেকেছি। আপনার সাথে বাড়ি নিয়ে চলুন। সোহাগ শক্ত করে মৌকে জড়িয়ে ধরে। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। হঠাৎ খেয়াল করে মৌ এর হাত বাঁধা। মৌকে জড়িয়ে ধরে ডান হাত বাড়িয়ে ভেজা চোখে তাকিয়ে হাতের বাঁধন খুলে দেয়। মৌ ছাড়া পেয়ে দ্রুত হাত উঠিয়ে পা উঁচু করে সোহাগের গলা জড়িয়ে ধরে। সোহাগ তার বউকে আবারও দু হাতে আগলে নেয়। মৌ তার এক হাত দিয়ে চোখ থেকে কাপড় সরিয়ে সোহাগকে শক্ত করে আবারও জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সোহাগ চোখ বুঝে। এই তো একটু আগ পর্যন্ত যার হৃদয় দগ্ধ ছিল, তার অপরিচিতা এক পলসা বৃষ্টি এনে তার দগ্ধ হৃদয় শীতলতায় ভরিয়ে দিয়েছে। বিড়বিড় করে, আর কখনো তোমায় রেখে যাব না। কোনো দিন একা রেখে যাব না। এরপর মৌকে তার থেকে ছাড়িয়ে মুখের কাপড় সরিয়ে দেয়। ভোরের আলো ফুটেছে। আশেপাশে তেমন কেউ নেই। ইমন অয়ন দূরে দাঁড়িয়ে। সোহাগ ঘাড় বাঁকিয়ে পিছনে তাকিয়ে দেখে সোহাগ উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। তার মৌ তার সাথে যেভাবে আছে কেউ চাইলেও তাকে দেখতে পাবে না। ডান হাত দিয়ে মুখ মুছে দিয়ে এগিয়ে থেমে যায়। হাতের অবস্থা দেখে। রক্ত মাখামাখি হয়ে আছে। মৌ ভয় পাবে। অতঃপর ডান হাত নামিয়ে মৌকে ডান হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বাম হাতে মৌ এর মুখ মুছে দিল। মৌ পিট পিট করে সোহাগের দিকে তাকায়। মুখটা কেমন শুকিয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছে। মৌ সোহাগের দিকে তাকিয়ে আবারও কেঁদে দেয়। সোহাগ মৌ এর শরীর এলোপাড়িত চুমু আঁকে। মৌ চোখ বুঝে নেয়। চোখ ফেটে পানি গড়ায় তো গড়ায়। সোহাগ মৌ এর কপালের সাথে কপাল ঠেকিয়ে দুর্বল কণ্ঠে আওড়ায়, আমার পাখি, কান্না অফ করো। এই তো এসেছি, আর কোথাও যাব না। মৌ ঠোঁট ভেঙে কাঁদে। দু হাত সোহাগের পিঠে রেখে শার্ট খামচে ধরে। সোহাগের থেকে ভালোই দূরত্বে দাঁড়িয়ে। এদের কথা শুনতে পাচ্ছে না। ঘাড় বাঁকিয়ে একবার তাকায়। এখনো সোহাগ একইভাবে দাঁড়িয়ে আছে। মৌকে টোটালি দেখা যাচ্ছে না। চোখের কোণে পানি চিক চিক করছে। আবার ঠোঁটের কোণে হাসি। মনের মানুষ অন্য কারো বুকে। কার বুকে? তার সবচেয়ে প্রিয় বন্ধু, যার জন্য সে সবই করতে পারে। এই বুক ব্যথা তো তুচ্ছ। গলা ছড়িয়ে কৌতুক সুরে বলে, যার জন্য বউ পেলি তার কথাও একটু স্মরণ কর। সোহাগ ব্রু কুচকে পিছন ফিরে শক্ত কণ্ঠে বলে, থ্যাঙ্কস মুখোশধারী। সোহাদের খারাপ লাগে। প্রথমত বন্ধুর মুখে থ্যাঙ্কস শব্দটা শুনেন, দ্বিতীয়ত মুখোশধারী। চোখে আরো কয়েক কণা পানি জমা হয়। নিজেকে সামলে সোহাগকে জ্বালাতে বলে, থ্যাঙ্কস অল্প লাগছে, তোর বউকে দিয়ে দে। কি চোখ তোর বউয়ের, আহা। সোহাগ রাগে রক্ত ভেজা হাত মুঠিবদ্ধ করে নেয়। মৌ এর মুখ ঢেকে দিয়ে মৌকে শক্ত হাতে নিজের থেকে ছাড়িয়ে উল্টো ঘুরে সোহাদের পিছনে গিয়ে দাঁড়ায়। মৌ অবাক হয়। তার মনে পড়ে সোহাদের ফোনে এদের একসঙ্গে দাঁড়িয়ে পিক দেখেছিল। ভেজা চোখে ব্রু কুচকে তাকিয়ে থাকে সোহাগের দিকে। সোহাগকে এদিকে ফিরিয়ে এলোপাথারি মারতে থাকে। সোহাগকে চিৎকার করে বলে, বলেছি না ওর দিকে নজর দিবি না, তোকে খুন না করে আমি দম নিব না। পিছন থেকে অয়ন ইমন দুজনেই দৌড়ে এসে সোহাগকে ধরে। সোহাগ এর মুখ কেটে রক্ত বেরোয়, কিন্তু সে হাসে, চুপচাপ মার খায়। সোহাগের রাগ যেন আরো বেড়ে যায়। ইমন বিরক্ত হয়ে বলে, তুই ওকে মারছিস কেন? নিজের হাত নোংরা করতে এত ভালো লাগছে? ভাবির অবস্থা ভালো না, যা ভাবির কাছে। সোহাগ রাগী কণ্ঠে বলে, ও মৌ এর দিকে নজর দেয়। আর একবার কিছু বললে ওর চোখ আমি তুলে নিব, ওর মাথা আমি শরীর থেকে আলাদা করে দেব। একটা শব্দও মিথ্যে বলছি না।
সোহাগ মাথা নিচু করে চোখ বুঝলো, কেন যেন কাঁদতে ইচ্ছে করছে, তবুও নিজেকে সামলে মাথা নিচু করেই বলল, আমাকে মারতে তোর বুক কাঁপে না? সোহাগ চিৎকার করে বলে, বুক তো দূর, হাতটাও কাঁপবে না আমার। সোহাদের কেমন যেন নিস্তেজ লাগছে নিজেকে। সোহাগ মৌয়ের দিকে তাকিয়ে এগিয়ে যায়, ইমনও চলে যায়। অয়ন এগিয়ে আসে সোহাদের দিকে, বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, তুই ভাবিকে সোহাগের কাছে চাইলি কেন? সোহাদ হেসে বলে, ওই মেয়েকে আমার ভালো লাগে তাই। ওদের কবে বিয়ে হয়েছে? বছর পেরিয়েছে। সোহাদ আফসোসের সুর টেনে বলল, ইস, আমি আর একটু আগে খুঁজে পেলেই সে আমার বউ থাকতো। অয়ন সোহাদের মুখের দিকে তাকিয়ে বলে, ভাবি খুবই ভালো মানুষ, ভাবির মুখ এখন পর্যন্ত আমরা দেখিনি, অনেক পর্দা করে, সে তোর মতো মানুষকে কখনো বিয়ে করতো না। সোহাদ ব্রু কুঁচকে বলল, আমি তোদের চেয়েও ভালো হয়ে যেতাম, সেটা তো মুখোশ পরে। সোহাগ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, মুখোশ আর অমুখোশের কি, ভালো তো ভালোই, মিথ্যে বলছিস কেন? তুই ভাবিকে কখনোই বিয়ে করতি না, সোহাগের হাতে তুলে দিতি, কারণ ভাবিকে সোহাগ ভালোবাসে। এটা জানার পর তুই সেটা নিজের নামে লিখার কথা কল্পনাতেও আনতি না। সোহাদ আনমনা হয়ে বলে, তোদের বন্ধু আমায় বোঝে না কেন? অয়ন যেতে যেতে বলল, ঈশাদকে ভুলে গিয়েছিস? সেই রাতের কথা। এ পর্যায়ে সোহাদের চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। অয়ন আবারও বলে, আমি ভুলিনি। আর না তো সোহাগ, ইমন ভুলেছে। সবচেয়ে বড় কথা, নর পশুর সাথে মানুষ মেশে না। তোর রক্ত খারাপ, আল্লাহ তোকে কখন ক্ষমা না করুক। এই বলে অয়ন চলে যায়। সোহাদের চোখ দুটো আরো খানিক ঝাপসা হয়, কি যেন বিড়বিড় করে একা একা।